মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের পক্ষেই এখন পর্যন্ত জয়ের হাওয়া, আর অন্যদিকে আইনি উপায় খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যাজিক ফিগার 270টি ইলেকট্রাল ভোটের কাছাকাছি পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত তার ভাগ্যে জুটেছে 253টি ইলেকট্রাল ভোট, আর দুটি রাজ্যে জয় পেলেই নিশ্চিত হোয়াইট হাউসের টিকিট। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214টি ইলেকট্রাল ভোট, কিন্তু মেইল ইন বক্স বা মেইল ইন ব্যালট ইস্যুতে ঘোর আপত্তি রিপাবলিকান পার্টির। 4টি রাজ্যে মামলাও করেছেন ট্রাম্পের আইনজীবীরা। প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি তিক্ততার মধ্য দিয়ে 46তম প্রেসিডেন্ট খুঁজে নেবে যুক্তরাষ্ট্র? আর ট্রাম্প কিংবা বাইডেন, যেই হোক প্রেসিডেন্ট, তাতে আমাদের লাভ লোকসানটা আসলে কি? খুঁজবো আজকের আলোচনায়। সঙ্গত কারণে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হোয়াইট হাউসের পথে ট্রাম্প নাকি বাইডেন। সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছে আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একে একে তাদের সাথে পরিচিত হব। শুরুতে পরিচয় করেই দিতে চাই সাবেক রাষ্ট্রদূত এবং BIISS এর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমদ। মুন্সি ফয়েজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আশা করি আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমানকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমাদের এই আলোচনায় যোগ করে নিচ্ছি অভিবাসন বিশেষজ্ঞ নাসরিন আহমেদকেও। আপনাদের তিনজনকে নিয়ে এই আলোচনা শুরু করব, তবে শুধু টাইটেল ব্রেক আছে এরপরেই। আমাদের এই আলোচনার মাঝপথে আশা করি নিশ্চয়ই যোগ দেবেন সাবেক পররাষ্ট্র সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শমশের মবিন চৌধুরী। বীর বিক্রম এই আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে। আমি শুরু করতে চাই ডক্টর তারেক শামসুর রহমান, আপনার বিশ্লেষণ দিয়েই। এখন পর্যন্ত আপনার বিশ্লেষণে কি বলে, সহজ হিসেবটা কি দাঁড়াচ্ছে? কে যাচ্ছে হোয়াইট হাউসের পথে? আর যেটা আমরা এখন পর্যন্ত জানতে পাচ্ছি যে আদালতে শেষ পর্যন্ত দ্বারস্থ হতে যাচ্ছে, সে পর্যায়ে গেলে কি দাঁড়াতে পারে বিষয়টি? ডক্টর তারেক শামসুর রহমান। ধন্যবাদ। অনেকগুলো বিষয়। প্রথমত হচ্ছে একটা তিক্ততা। এই তিক্ততার যে কথাটা আপনি উল্লেখ করলেন, তিক্ততার মধ্যে দিয়ে এই নির্বাচনটি শেষ হয়েছে। দ্বিতীয়ত, একটা নির্বাচনটা মামলা মোকদ্দমায় গড়াচ্ছে এবং শেষ পর্যন্ত কোথায় দিয়ে দাঁড়াবে আমরা সেটা জানি না। আপনার আলোচনার আজকে যেভাবে আপনি শুরু করলেন যে হোয়াইট হাউসের পথে কে, বাইডেন না ট্রাম্প, আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে পাল্লাটা জো বাইডেনের পক্ষে ভারী, কিন্তু নাটকীয়তা আরো আছে বলে আমার ধারণা। আমি নাটকীয়তা বললাম এই কারণে যে আপনি জানেন নিশ্চয়ই যে প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিকেট করেছেন যে তিনি কোর্টে যাবেন। ইতিমধ্যে কয়েকটা মামলাও হয়েছে এবং কয়েকটি স্টেটেও মামলা হয়েছে এবং তিনি সুপ্রিম কোর্টে যাবেন, এই কথাটা তিনি বলেছেন। এবং সুপ্রিম কোর্টে তার সমর্থকদের সংখ্যা ভারী। আমরা অনেকদিন থেকে এটা অবজার্ভ করছিলাম, আমরা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, পরিস্থিতিটা অবজার্ভ করি, তারা দেখছিলাম যখনই কেনি ব্যারেটকে উনি সুপ্রিম কোর্টে মনোনয়ন দিলেন, ডেমোক্রেটরা আপত্তি তুলল, তখনই কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছিল যে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গড়াতে পারে। তবে যে যে একটা কালো ছায়া পড়ল এই প্রেসিডেন্ট নির্বাচনে, একটি বিভক্ত সমাজের জন্ম হলো, সহিংসতার জন্ম হলো এবং ডেমোক্রেসিটা প্রশ্নবিদ্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের। ব্যক্তি ইমেজ কোন পর্যায়ে যায় এটা আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে। এবং সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বহির্বিশ্বে যে ভাবমূর্তি নষ্ট করলেন, সেই ভাবমূর্তি নয়া প্রশাসন যদি জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে যান, দায়িত্ব গ্রহণ করেন জানুয়ারি 2021-এ, সেই ভাবমূর্তি ফিরে আনতে উনি পারবেন কিনা, এই একটা প্রশ্ন এই নির্বাচনের মধ্যে দিয়ে আমার সামনে আসলো। ডক্টর তারেক শামসুর রহমান, আরেকটা জিনিস ছোট্ট করে যদি বলেন, যে আপনি বলছেন যে, বা আমরা অনেকেই দেখছি যে আদালত ওই মধ্যে 4টি অঙ্গরাজ্যের কথা বলা হচ্ছে যে আদালতে দ্বারস্থ হচ্ছে, সেক্ষেত্রে এই নির্বাচনের ফল নির্ধারণে আদালত খুব বেশি কি ভূমিকা রাখতে পারবে?
এটা রাখতে পারবে কি পারবে না এই মুহূর্তে বলাটা খুব কঠিন। তবে একটা জিনিস তো স্পষ্ট যে ৯ জন বিচারপতির মধ্যে ৬ জন আ রিপাবলিকান মনোভাবাপন্ন সম্পন্ন, ৩ জন ডেমোক্রেটিক মনোভাবাপন্ন সম্পন্ন। এবং আপনি নিশ্চয়ই এটা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় ৩ জন বিচারপতিকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে তার একটা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই তিনি এই কাজগুলো করছেন বলে আমার ধারণা। তবে চূড়ান্ত মুহূর্তে সুপ্রিম কোর্ট কি রায় দেবেন বলাটা খুব কঠিন। কারণ সেখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস একদম যে নেই সেটা বলা যাবে না। কিন্তু আ আ সংবিধান সেখানে আছে এবং সেখানে স্টেট সংবিধানও আছে। আপনি জানেন যে স্থানীয় নির্বাচনগুলো পরিচালিত হয় অঙ্গরাজ্যের আইন দ্বারা। ফলে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দেবেন বলা মুশকিল। তবে বিষয়টা যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো, এটাই আমার কাছে অবাক করার বিষয় এবং আমি কিছুটা অবাকও হয়েছি। জি, আমি একটু মুন্সি ফয়েজ আপনার বিশ্লেষণটা জানতে চাই। আপনার ইকুয়েশন কি বলে? আপনার বিশ্লেষণ কি বলে? কতটা তিক্ততার দিকে যাচ্ছে আরো এবং কতটা সহজ হচ্ছে? আমি আমার বন্ধু তারেক শামসুর রহমানের সাথে মোটামুটি একমত যে পাল্লা ভারী জো বাইডেনের, কিন্তু সব কিছু এখনো নির্ধারিত হয়ে যায়নি। এখনো বেশ কিছু বাকি আছে সিদ্ধান্তের। সেই জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর যে মামলার কথা বলছিলেন, সেখানে আমার বক্তব্য হচ্ছে যে এই এ পর্যন্ত এই যারা এখন জাজেস আছেন, বিচারক আছেন সুপ্রিম কোর্টে, তারা কিন্তু বিভিন্ন মামলার বিষয়ে পার্টিজান সিদ্ধান্ত খুব একটা দিয়েছেন এরকম মনে হয় নাই। সুতরাং আমরা আশা করতে চাই যে যদিও একজন বিশেষ এক ব্যক্তি বা বিশেষ এক প্রেসিডেন্ট তাদেরকে নমিনেশন দিয়েছেন বা এক পার্টির পক্ষ থেকে তারা নমিনেটেড হয়েছেন, তাদের ব্যক্তিগত ধ্যান ধারণা কনজারভেটিভ বলে পরিচিত তারা, কিন্তু তারা যখন আইনি বিষয়ে বিচার করেন, সিদ্ধান্ত দেন, তখন তারা আইনের দিকে চোখ রেখেই কথা বলেন। এটাই আমরা আশা করি। এটা হয়ে আসতে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা খুব একটা পার্টিজান বা কোনো বিশেষ পক্ষের পক্ষপাতিত্ব করেন, যেহেতু তাদের সাথে তাদের সখ্যতা আছে, সেরকম মনে হয় না। আর শুধু একবার ইয়েতে যে কী বলে 2000 সালে যে ফ্লোরিডার নির্বাচনের ব্যাপারে যে কোর্টের সিদ্ধান্ত ছিল, সেখানে ব্যাপারে বিতর্ক আছে। সেখানে বিষয়টা প্রযুক্তিগত সমস্যা ছিল। যাই হোক, সবসময়ই নির্বাচনে কিছু লিটিগেশন হয়, কিছু মামলা টামলা হয়, কিন্তু তাতে খুব বেশি নির্বাচনের কি বলে ফল পরিবর্তন হওয়া বা ফলের উপর প্রভাব পড়া, এটা আমরা খুব বেশি দেখিনি, ওই 2004 সালে একবার ছাড়া। আর তাছাড়া এবারেও আমরা আশা করছি যে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঐতিহ্য আছে সেটা রক্ষা করে বিচার বিভিন্ন ধাপের, কারণ এই বিচারটা শুধুমাত্র সুপ্রিম কোর্টে হবে যে তা তো নয়, অঙ্গরাজ্যের যে সুপ্রিম কোর্ট আছে সেখানে হবে, তারপরে ফেডারেল কোর্টে আসতে, ফেডারেল জাজদের কাছে আসতে পারে, তারপরে সুপ্রিম কোর্টে যেতে পারে, আবার সরাসরিও কোনো কোনো মামলা বিষয় বিবেচনা করে সুপ্রিম কোর্টে সরাসরি যেতে পারে। যাই হোক, এখন দেখতে হবে যে তারা কি দেন, মানে রায় দেন। একটা কথা সত্যি যে রায় যেটাই দিক, যার পক্ষেই যাক, সেটাও তো একটা এই ফলাফলকে প্রভাবিত করা, পক্ষে বিপক্ষে যেভাবেই হোক সেটাও একটা প্রভাব। সুতরাং সেটা নির্বাচন পদ্ধতির উপরে এক ধরনের বলা যেতে পারে যে অন্য একটা ইয়ের হস্তক্ষেপ, অন্য যে বিচার বিভাগের হস্তক্ষেপ, অন্য বিভাগের হস্তক্ষেপ, সেটা নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে, কিন্তু সেটা যে একটা হস্তক্ষেপ সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আর তাছাড়া এবারের ইলেকশনে একটা কথা আপনারা কেউ একজন বললেন যে দুটো অঙ্গরাজ্যের উপরে নির্ভর করবে, কিন্তু না, শুধুমাত্র যদি পেনসিলভেনিয়া জিতে যান জো বাইডেন, তাতেও কিন্তু তিনি 270-এর পৌঁছে যাবেন, অন্য কোনো আর নতুন আর কোনো অঙ্গরাজ্য না জিতলেও। তো সুতরাং এই জন্য সবাই আমরা অপেক্ষা করে আছি যে আসলে যদিও পেনসিলভেনিয়াতে এখনো লিড করছেন ট্রাম্প, আমরা দেখছি 50.4% আর বাইডেন দেখতেছি 48.3%।
20টি ইলেকট্রাল আছে যদিও পেনসিলভেনিয়াতে, কিন্তু ওখানে এখন পর্যন্ত ট্রাম্পের আমাদের লিড করছে। অনেক অনেক ভোট বাকি আছে, অনেক ভোট গোনা বাকি আছে। রাইট, রাইট, এখনো ভোট গণনা বাকি আছে। আমি একটু নাসরিন আহমেদ আপনার কাছে যেতে চাই, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই যে আসলে এই মেইল বা পোস্টাল ভোট এগুলো নিয়ে এত সমস্যাগুলো তৈরি হচ্ছে কেন? তারেক শামসুর রহমান বলছিলেন যে একটা বিভক্ত সমাজ স্পষ্ট হলো, সেই জায়গা থেকে জানতে চাই যে কেন এত বিভক্তি আসলো আর কেন এই নির্বাচনকে ঘিরে এত বিক্ষোভ হচ্ছে? নাসরিন আহমেদ। আপনি কিন্তু আনমিউট করে কথা বলবেন। নাসরিন আহমেদ, আমরা 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 আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার মনে হোস্ট হয় কি ওনাকে আনমিউট করে দিতে পারে কিনা সেটা দেখেন, হোস্টের পক্ষ থেকে আনমিউট করা যায় কিনা সেটা দেখেন। আমরা এখান থেকে আনমিউট করে রেখেছি, আমরা সম্ভবত তার কথা শুনতে পাচ্ছি না। আমরা বরং তারেক শামসুর রহমানের বক্তব্য বা মন্তব্য শুনি, এই ফাঁকে আমরা তার কানেকশনটা একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি। তারেক শামসুর রহমান, আপনার বিশ্লেষণটাকে, আপনি বলছিলেন যে একটা বিভক্ত সমাজ, আর যে কথা আমরাগুলো বলি মানে রক্ষণশীল বলুন বা একগুয়ে বলুন, যে প্রসঙ্গগুলো আমরা ট্রাম্পের ব্যাপারে যে বিশ্বায়নগুলো বিশ্বায়িত করি, বাইডেন কি এগুলোর ঊর্ধ্বে বলা চলে? এবং তার কোনো বক্তব্য এই ধরনের সহিংসতাকে উস্কে দিয়েছে এটা আমার চোখে ধরা পড়েনি। বরং আমি একটা বিষয়ে খুব তার স্টেটসম্যানশিপকে আমি প্রেইজ করি। তিনি কিন্তু একদম বিজয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও তিনি কিন্তু বলছেন না যে নিজেকে বিজয়ী হিসাবে তিনি ঘোষণা করেননি। তিনি বারবার বলছেন এটা গণতন্ত্রের জয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিজয় ইত্যাদি কথাবার্তা গেল। নিজেরই কিন্তু তিনি ইচ্ছে করলে বলতে পারতেন, আমরা যেটা ট্রাম্প বলেছেন যে আমার তো বিজয় হয়ে গেছে। ফলে এক ধরনের সফটনেস আমি তার বাইডেনের কথাবার্তায় আমি দেখেছি। এবং আমি তার প্রেসিডেন্সিয়াল ডিবেট থেকে শুরু করে সাম্প্রতিককালে তার বিভিন্ন বক্তব্য আমি চোখে পড়েছে, আমি পড়েছি, আমি লিখেছিও এ বিষয়ে। তাতে করে আমার কাছে তার যে নেচার, তার চরিত্র, তাকে খুব আমাকে মনে হয়নি কখনো যে খুব একটা হকিশ নেচারের মানুষ তিনি। সফট মাইন্ডের বয়স্ক মানুষ, সফট স্পোকেন কথা বলেন, কিন্তু খুব খুব ব্যঙ্গাত্মক ভাবে আক্রমণ করে তিনি কথা বলেন না। নিশ্চয়ই সেটা আপনি প্রেসিডেন্সিয়াল বিতর্কেও আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। ফলে ফলে জো বাইডেনকে আমার মনে হয়েছে সবসময় একটা সফট মাইন্ডেড লোক, এবং যিনি সত্যিকার অর্থেই রাজনীতিটাকে ধারণ করেন। কিন্তু এটা তো ঠিক যে ট্রাম্প একটা আকর্ষণীয় চরিত্র ছিলেন এই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। তার সময় অনেকেই এটাও বলেন যে নতুন করে যুক্তরাষ্ট্র কোথাও যুদ্ধে জড়ায়নি, সেই প্রসঙ্গগুলো বিবেচিত হলো কিনা সেটা যাই হোক, এটা আমাদের দিক থেকে আমি মুন্সি ফয়েজের কাছে তার একটু বিশ্লেষণে জানতে চাই, তিনি এখানে কি ধরনের পার্থক্য দেখেন কোনো মৌলিক দুজনের মধ্যে? দুইজনের মধ্যে পার্থক্যের কথা বলছেন, আমি শুনতে পেলাম না। জি, আচ্ছা, তো ব্যক্তিত্বে বিশাল পার্থক্য। ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন অত্যন্ত ডিসরাপটিভ ব্যক্তি, সব রকম শৃঙ্খলা ভেঙে ফেলে নতুন করে গড়ার কথা বলেন তিনি। প্রতিষ্ঠানকে একেবারে গুড়িয়ে দিয়েছেন নানানভাবে। তার অধীনে তার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অলমোস্ট খালি হয়ে গেছে, এবং কত লোককে তিনি বিভিন্ন পোস্টে নিয়োগ দিয়েছেন, আবার তাদেরকে বাতিল করে দিয়েছেন। আর যখনই যার সম্বন্ধে কথা বলেন অত্যন্ত রূঢ় ভাষা ব্যবহার করেছেন অনেকের বিরুদ্ধে। কাউকে প্রশংসা যখন করেন তখন অনেক উচ্ছ্বাসের সাথে প্রশংসা করেন, আবার সেই একই ব্যক্তিকে আবার অত্যন্ত রূঢ় ভাষায় নিন্দাও করতে তার বাধে না। তার মধ্যে মার্জিত কোনো বিষয় নেই। আর সেই একই ইয়েতে যদি আমরা দেখি জো বাইডেনকে, তিনি মার্জিত ভাষার ব্যক্তি, মার্জিত রুচির ব্যক্তি, মার্জিত ব্যবহারের ব্যক্তি, এবং তিনি
ডোনাল্ড ট্রাম্প যেখানে সবকিছু বিভেদ সৃষ্টি করে বিভাজিত করে ফায়দা লুটতে চেষ্টা করেন, ঠিক তার উল্টোটা করতে চান জো বাইডেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করতে চান। তিনি বলেছেন যে তিনি জিতলে তিনি সবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন শুধুমাত্র যারা তাকে ভোট দিয়েছে তাদের নয়, সবার জন্যে। এবং তিনি চেষ্টা করবেন দেশের যে বিভাজন সেটাকে কমিয়ে আনতে। আর তাছাড়া তার ইতিহাস, যদি তার পুরনো দিকে আমরা যাই, তার কিন্তু বাইপার্টিজান ইয়েতে কাজ করার অভিজ্ঞতা আছে এবং ইতিহাস আছে, এবং সেটা খুব প্রয়োজনীয় হয়ে যাবে, যেহেতু এবারে দেখা গেছে যে এবারে নির্বাচনে উনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হনও, কিন্তু সিনেট এখনো রয়ে গেছে রিপাবলিকানদের হাতে। তবে অবশ্য এটা পরিবর্তন হতে পারে, দুটো রান অফ নির্বাচনের কথা বলা হচ্ছে। যাই হোক, যদি সিনেট রিপাবলিকানদের হাতে থাকে তাহলে খুব কঠিন একটা সময় পার করতে হবে, 2 বছর অন্তত তাকে। তো সেই সময় তার যে এত বছরের অভিজ্ঞতা বাইপার্টিজান কাজ করবার, সেটা আমার মনে হয় যে খুব কাজে লাগবে। জি, মুন্সি কারণ ভাই উনি তো আপনাকে অনেক একটু কিছু থামাতে করবেন হচ্ছে। বলে। জি, মুন্সি ভাই আপনাকে একটু থামাতে হচ্ছে, আমাদের একটা স্পট বিজ্ঞাপন আছে, সেটা দেখি তারপর আবার ফিরছি। যে আমরা দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই কথাটা ঘুরে ফিরে আসছে যে আসলে এই নির্বাচন থেকে আসলে কি কি শেখার আছে। অনেকে বলছিলেন যে পদ্ধতির কথা বলেন বা প্রতিষ্ঠান বলেন, যদি শক্তিশালী হয় তাহলে অনেক প্রভাবশালী জায়গা থেকে আসলে প্রভাব বিস্তার করা যায় না। সেই জায়গা থেকে আসলে আমরা কি কি শিখলাম সেটা নিয়ে আলোচনা করতে চাই। পাশাপাশি ডেমোক্রেট বা রিপাবলিকান যেই ক্ষমতায় আসুক বা যেই চালকের আসনে বসুক না কেন, তাদের মৌলিক পরিবর্তনগুলো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের মতো দেশগুলোর সাথে কী ধরনের আচরণ হবে, কিভাবে আমরা তাদের সাথে কথাবার্তা বলবো, আলোচনা করব, সেই বিষয়গুলো একটু দৃষ্টিপাত করতে চাই। তবে আমার একটা বিরতির সময় হচ্ছে, বিরতিটা নেই, তারপরে ফিরে এসে আলোচনাটা করবো। নেব ছোট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। এবারও শুরুতে যেতে চাই ডক্টর তারেক শামসুর রহমানের কাছে। ডক্টর শামসুর রহমান, আপনি আমাকে এই বিশ্লেষণ একটু দেবেন কিনা, যে আমরা দেখছিলাম অনেক জায়গা থেকে, অনেক মহল জায়গা থেকে এই মন্তব্যটি করা হচ্ছে যে আসলে যত শক্তিশালী জায়গা থেকেই নির্বাচনটি করা হোক না কেন, যত প্রভাব বিস্তার করার চেষ্টা করা হোক না কেন, প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয়ে থাকে বা পদ্ধতি যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে আসলে খুব বেশি কিছু করা যায় না। আসলে সেক্ষেত্রে আমাদের মতো দেশগুলো থেকে কী শেখার আছে, ডক্টর তারেক শামসুর রহমান? না, আপনি যেভাবে বললেন, প্রতিষ্ঠান তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান তো শক্তিশালী ছিল এতদিন, এবং আমরা তো তাদের কাছ থেকে অনেক কিছুই আমরা শিখি, তারা অনেক কিছু আমাদেরকে শেখায়। এবং সেখানে রুল অফ ল আছে, সেখানে কোর্ট অত্যন্ত শক্তিশালী। তারপরেও তো ট্রাম্পের আমলে অনেক অঘটন উনি ঘটিয়েছেন। ফলে এখানে যে বিষয়টি আমার কাছে বড় মনে হয় সেটি হচ্ছে যে ব্যক্তি ব্যক্তি ট্রাম্প ভেঙে ফেলেছেন। যেখানে যে ট্রেডিশন ছিল, যেখানে সে নম্রতা ভদ্রতা ছিল, তিনি একদম ভেঙে ফেলেছেন। আমি আবার আপনাকে রেফার করি সে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কথা। আমি অন্তত 3টি নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রে উপস্থিত থেকে আমি নিজে দেখেছি। আমি সেখানে উপস্থিত ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে তখন। জি, কিন্তু কখনোই এরকম বাক্যালাপ, এইভাবে কথাবার্তা বলা আমি কখনোই দেখিনি। তার অর্থ হচ্ছে, আপনার প্রশ্নের জবাবে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে প্রতি ব্যক্তি অনেক সময় এত বেশি প্রভাব বিস্তার করে ফেলেন, যেটা ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি। সেখানে প্রতিষ্ঠান মূল্যহীন হয়ে ফেলে, গুরুত্বহীন হয়ে পড়ে। জি, এবং আপনি নিশ্চয়ই এটাও খেয়াল করেছেন যে ট্রাম্পের 4 বছরের শাসনামলেই বিশ্বব্যাপী এই যে উগ্র দক্ষিণপন্থীর একটা উত্থান ঘটেছে, সেটা ব্রাজিল থেকে শুরু করে হাঙ্গেরি পর্যন্ত এবং ফ্রান্স পর্যন্ত। এখানে সব ধরনের একটা উগ্র দক্ষিণপন্থী চেতনা দীর্ঘদিন যেটা স্থিমিত ছিল, সেটা ট্রাম্প নিজে সেটা উস্কে দিয়েছেন, এবং সেটা ব্যাপকভাবে সেটা ছড়িয়ে গেছে। এবং এটাই হচ্ছে এই করোনা পরবর্তী যে বিশ্ব ব্যবস্থায়, সে বিশ্ব ব্যবস্থার একটা বড় ধরনের একটা থ্রেট, যে প্রচলিত সমাজ ব্যবস্থাকে এই উগ্র জাতীয়তাবাদ এটাকে ভেঙে ফেলছে, এবং তারা একক কর্তৃত্ব করার প্রবণতা, একনায়কতান্ত্রিক আচরণ সমাজ ব্যবস্থাকে, সংস্কৃতিকে, গণতন্ত্রকে
ভেঙে ফেলেছে। আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে? আমরা কি কখনো চিন্তা করেছি মার্কিন যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কৃতির পরিস্থিতি আজকে এই পর্যায়ে উপনীত হবে? কিন্তু হয়েছে। হয়েছে কেন? বিকজ এটাকে অ্যা ডোনাল্ড ট্রাম্প উস্কে দিয়েছেন এবং তার ফলশ্রুতিতেই আজকে এই যে আমরা যখন কথা বলছি, তখনও আমাদের কাছে খবর আছে যে নির্বাচনী কেন্দ্রে যেখানে ভোট গণনা হচ্ছিল মার্কিন কোন একটা অঙ্গরাজ্যে, সেখানে হামলা চালানো হয়েছে। অতীতে কিন্তু এরকম ঘটনা আমরা কখনোই শুনিনি এরকম ঘটনা। ফলে এটা একটা আমাদের জন্য একটা মেসেজ যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সমাজেও যদি উগ্র জাতীয়তাবাদ ডেভেলপ করে, সেটা গণতন্ত্রের জন্য হুমকি। জি, আমি এটা মুন্সি ফয়েজের কাছে তার বিশ্লেষণে জানতে চাইবো যে আপনারও কি মনে হয় কেন ট্রাম্প হারের পথে? সেটা কি এই এই যে বিশ্লেষণগুলো তারেক শামসুর রহমান করছেন যে এক ধরনের উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটেছে তার সময়, সেটাই কি? বা বা করোনা পরিস্থিতি? একটু আনমিউট করবেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই, এবং সেটা ঢাকার জন্য তারা কিছুই হয়নি এরকম একটা ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি আক্রান্ত, সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র, এবং বর্তমানে যে কোনো রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই, আগের সমস্ত রেকর্ড ভেঙে ফেলছে। তো এই যে অবস্থা, এটাতে তো আর কোনো প্রশ্ন, এটা পুরোপুরি প্রশ্নাতীত যে এই ব্যাপারে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে, এবং সেটা মানুষ নিশ্চয়ই ভালো চোখে দেখে না। এবং সেই জন্যে তিনি তার বেসকে উত্তেজিত করে তোলার জন্য নানান রকম ব্যবস্থা করছেন, যে মাস্ক খুলে ফেলা, বড় বড় র্যালি করা, এগুলো করে তাদেরকে খেপিয়ে তুলছেন। তার ফলে কিছু ভোট হয়তো পাচ্ছেন, কিন্তু আসলে মানুষ কিন্তু তাকে চায় না। এটা একটা বড় সমস্যা গেছে। তারপরে যে অর্থনীতির কথা তিনি এত বলেন, যে এটা তার মূল প্ল্যাঙ্ক, বড় তার পক্ষের কথা, কিন্তু সেই অর্থনীতিও তো গত কিছুদিন ধরে কোভিডের কারণেই মূলত খুবই খারাপ অবস্থায় চলছে। সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে, লোকের লোকের দারিদ্র্য সীমা পার হয়ে নিচে পড়ে যাচ্ছে, অনেকেই কাজ নাই। এই সমস্ত কারণে মানে অর্থনীতিতেও সেটার একটা বড় প্রভাব পড়েছে। তারপরে যেমন তার ফলে বিভাজন সৃষ্টি হয়েছে দেশে, সেটা নিয়েও তো প্রচুর, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমার বন্ধু তারেক শামসুর এটা বললো যে ওদের গণতন্ত্র এত প্রশ্নের সম্মুখীন ছিল না, সেটা আমি ওইভাবে দেখতে চাই না। এই ধরনের প্রশ্নের সম্মুখীন ছিল না, কিন্তু নানা প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি এসছে, যেমন বর্ণবাদ। একসময় মহিলাদের ভোটাধিকার, কি বলে, ছিল না। কালো মানুষের অধিকার, অন্যান্য মানুষের অধিকার, যারা বাইরে থেকে আসে, অভিবাসীদের অধিকার, এই সমস্ত নিয়ে সেগুলো তো গণতান্ত্রিক প্রশ্ন, কিন্তু তারপরেও এগুলো প্রশ্ন তখন একটা সভ্যতার সীমার মধ্যে থেকে সেগুলোকে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছিল। এখন কিন্তু সেই সীমা অনেকবার অতিক্রম করে দেওয়া হয়েছে, সেইটা সবার চোখে পড়ছে। তারপরে মিত্রদের সাথে তার যে ব্যবহার, ন্যাটো এবং ইউরোপের অন্যান্য দেশ, জাপান, সাউথ কোরিয়া, এদের সাথে তার যে ব্যবহার, কানাডা, মেক্সিকো, এদের সাথে যে ব্যবহার, সবার সাথে তিনি মিত্রদেরকেও শত্রু বানিয়ে ফেলেছেন। আর যেই দেশটিকে সবচেয়ে বড় শত্রু মনে করা হয় আমেরিকাতে বেশিরভাগ মানুষ, সেই দেশের নেতার সাথে তার কিন্তু দহরম মহরম মনে করা হয়, যে পুটিন, রাশিয়ার পুটিনের সাথে, সেটা নিয়েও মানুষ কিন্তু তার উপরে অসন্তুষ্ট। কিন্তু ডক্টর তারেক সুতরাং শামসুর রহমান, আপনি শুনছিলেন মুন্সি ফয়েজ বলছিলেন মানুষ তাকে চায় না, কিন্তু এটা কি বলার সুযোগ আছে? আপনি যদি ভোটের একটু পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখেন, তার ভোটের সংখ্যাও কিন্তু কম নয়, সব জায়গায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। না, না, সেটা ঠিক। আসলে ওই যে বিষয়টা হচ্ছে, তিনি একটা কনসেপ্ট নিয়ে সামনে এগিয়ে গেছেন, সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি, আমার আমিত্ব, শ্বেতাঙ্গ শাসন, এবং শ্বেতাঙ্গরাই এই মার্কিন যুক্তরাষ্ট্রকে ডমিনেট করবে। ফলে এই যে তার কনসেপ্ট, সাধারণ মানুষ, এই গ্রামীণ জনগণের সাধারণ মানুষ এগুলো গ্রহণ করেছে। এবং এটা তো ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই মনে করেন যে তাদের জব নিয়ে যাচ্ছে বিদেশিরা। অনেকেই এটা মনে করেন, এবং অনেকেই ধারণা করেন যে যদি এদেশে বিদেশিরা না আসতো তাহলে তাদের ছেলেমেয়েরা চাকরি পেত। কিন্তু বাস্তব ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট। যেমন আমি অনেক ফ্যামিলিকে জানি
কৃষ্ণাঙ্গ বলি, শ্বেতাঙ্গ বলি, তারা উচ্চশিক্ষিত নন। তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের জব মার্কেটে যে ধরনের কাজের দরকার সেগুলো এখন পূরণ করছে ভারতীয় আইটি লোকরা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তার তার জনগোষ্ঠী এগুলো তারা প্রডিউস করতে পারেনি। ফলে একটা তার টার্গেটটাই ছিল হোয়াইট সুপ্রিমেসি, আমেরিকা ফার্স্ট, আমেরিকাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো প্রমোট করেই তিনি অনেক সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন, তাদের সমর্থন তিনি পেয়েছেন, এবং এই যে ভোটের ফলাফল সে কথাটাই প্রমাণ করে। জি, মুন্সি ফয়েজ, আপনিও কি মনে করেন যে ধরেন যেই আশাগুলো বা যে দাবিগুলো বা যেই মতবাদটা সামনে নিয়ে ট্রাম্প এগিয়েছিলেন সেটা আসলে সে ফুলফিল করতে পারেনি, এখন জো বাইডেন সেটা থেকে দূরে হবেন, সেটাও কি বলা যায়? ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলার চেষ্টা করেছেন তার অনেক কিছুই ফুলফিল করতে পারেনি, তারপরে একেবারে যে কিছু করেন নাই তাও তো নয়। তার সময় বিশেষ করে যখন কোভিডের পরে বিভিন্ন জনকে প্রণোদনা দেওয়া ইত্যাদি এগুলো কিন্তু করেছেন, বিশেষ করে প্রথম দিকে। পরের দিকে এসে তারা এখন পর্যন্ত কোনো এগ্রিমেন্টে আসতে পারেনি, দেখে সেটা বন্ধ হয়ে গেছে। তার এই প্যান্ডেমিক আসার আগে তার অর্থনীতির অবস্থা কিন্তু বেশ ভালো ছিল, সুতরাং মানুষ অনেকে মনে করেছে সে ভালোই করছে। কিন্তু যেটা একটা জিনিস হচ্ছে কি, যে ওনারকে পছন্দ না করলেও সেই মেসেজটা যারা নিয়ে যাচ্ছে তারা লোকজনকে বড় সংখ্যায় ভোটের দিনে হাজির করতে পারেনি। আগের যে ভোটগুলো হয়েছে, যেমন আগাম ভোট হয়েছে, ডাকে ভোট হয়েছে, সেইগুলোতে কিন্তু ট্রাম্প বিরোধীরা অনেক বেশি অংশগ্রহণ করেছেন, কিন্তু পরবর্তীতে ভোটের দিনে যে একটা বড় অংশে বড়ভাবে যে হাজির হতে হবে সেটা কিন্তু অনেকেই যায়নি। এবং তার পিছনে নানান কারণের মধ্যে একটা কারণ এখন বোঝা যাচ্ছে, যে অনেক লোককে বাড়িতে বাড়িতে টেলিফোন করে ভয় দেখানো হয়েছে, এবং সেটা এখন FBI তদন্ত করছে। তো এইগুলো তো আছে, কিন্তু তারপরেও আপনার কথায় আমি মনে করি যে অনেক সত্যতা আছে, যে যতই যাই হোক মানুষ পছন্দ না করলেও ভোটের যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তাতে ওই জিনিসটা প্রতিভাত হচ্ছে না, ওটা পরিষ্কার হয়ে আসছে না। তো সেটা প্রশ্ন আমরা পরে, এটা নিয়ে নিশ্চয়ই বোধধারা বিশ্লেষকরা পরে অনেক আলোচনা করবেন যে কেন এটা হয় নাই। কিন্তু এটা সত্যি কথা যে তাকে অনেকেই পছন্দ করেন না, আবার কিন্তু তার যারা সমর্থক তারা খুব গোড়া সমর্থক, তারা আবার কিন্তু দল বেঁধে তার পিছনে ছুটে যায়, তার এক কথায় তারা জান দিতে প্রস্তুত, এরকম ভাব। হ্যাঁ, আর তাছাড়া তার বিপরীতে জো বাইডেন কিন্তু একটা সবাইকে ঐক্যবদ্ধ করবার, শৃঙ্খলা ফিরিয়ে আনবার এইসব কথা বলছেন, এবং তিনি কতগুলো কথা বলেছেন যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জন্য শুনতে ভালো লাগে। সেটা হলো যে উনি ইস্যু ভিত্তিক বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন করবেন, তাদেরকে জাস্ট একটা দেশ হলেও সুতরাং তার সাথে শত্রুতা করে তা নয়, বিশেষ ইস্যুতে তাদের সাথে আমার কি সম্পর্ক। যেমন চীনের সাথে তিনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলাপ আলোচনা করতে চান, তাদের সহযোগিতা চান। তিনি এই কোভিডের বিষয়ে পৃথিবীর সমস্ত দেশের সাথে মিলেমিশে কাজ করবার পক্ষপাতী, যেটা ট্রাম্প একেবারেই উড়িয়ে দিয়েছেন। কারোর সাথে, চীনের সাথে তো শত্রুতাই, কারোর সাথেই কোনো যোগাযোগ রক্ষা না করেই কাজ করার চেষ্টা করেছেন। আর তাছাড়া যেমন মিত্রদের সাথে যেই সমস্যাটা তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকেও বেরিয়ে আসতে চান জো বাইডেন। তিনি মিত্রদের সাথে সম্পর্ককে আবার নতুন করে পুরনো পর্যায়ে নিয়ে যেতে চান তিনি। জি জি, সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, সেটা পরে দেখা যাবে তিনি কতটুকু করতে পেরেছেন। আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে যেই আসুক ক্ষমতার মধ্যে প্রেসিডেন্ট পদে তাদের সাথে আমাদের সম্পর্কটা আসলে কেমন হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি হোয়াইট হাউসের পথে, ট্রাম্প নাকি বাইডেন। যেতে চাই মুন্সি ফয়েজ আপনার কাছে। মুন্সি ফয়েজ, যেই আসুক না কেন আমাদের সাথে সম্পর্কটার জায়গাটা আমি একটু স্পষ্ট হতে চাই, কী রকম হতে পারে আমাদের বাণিজ্যিক সুবিধা থেকে শুরু করে রোহিঙ্গা ইস্যুতে সেই সব বিষয়গুলোতে আমরা কীভাবে আসলে ডিল করব, সেটা রিপাবলিকই থাকুক আর ডেমোক্রেটই আসুক। বেশিরভাগ বিশ্লেষকরাই বলছেন যে যেই মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হোক, প্রেসিডেন্ট হোক, তাতে বাংলাদেশের সাথে সম্পর্কে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এটা আমি মনে করি যে হয়তো বিশ্লেষণটা ঠিকই আছে। তবে যেটা হবে যে বর্তমান যে সরকার আছে
ডোনাল্ড ট্রাম্পের অধীনে, তারা ডোনাল্ড ট্রাম্পের কারণেই একটা অ্যাডহকিজম করছেন। কোনো দেশের সাথে সম্পর্কগুলো খুব পরিষ্কার একটা বিশেষ ডিরেকশনে যাচ্ছে না, একবার আগাচ্ছেন একবার পিছাচ্ছেন, কিছু একটা বলছেন, কখনো ভালো মনে হচ্ছে কখনো মনে হচ্ছে ভালো না, এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলছে। কিন্তু আমি মনে করি যে যদি পরিবর্তন হয় হোয়াইট হাউসে, তাহলে এখানে আরেকটু বেশি শৃঙ্খলা আসবে, প্রাতিষ্ঠানিকতা ফিরে আসবে। তার ফলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমাদের তো বেশ কতগুলো ডায়ালগ অলরেডি তাদের সাথে প্রতিষ্ঠিত হয়েছে। সেই এর ফলে যে প্রাতিষ্ঠানিক সম্পর্কটা একটা পর্যায়ে চলে এসছে, এখন আমাদের নিয়মিত যোগাযোগ হয়। সুতরাং সবসময় তো আর প্রেসিডেন্টের পর্যায়ে যেতে হয় না। সুতরাং সেইটা একটা ইয়ে আছে যে আমাদের স্টেট ডিপার্টমেন্টের সাথে এবং অন্যান্য ডিপার্টমেন্টের সাথে নিয়মিত যোগাযোগ হয় এবং আলাপ আলোচনার মাধ্যমে পরস্পরের স্বার্থ সংরক্ষণের ব্যাপারটা এগিয়ে যায়। তারপরেও গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আসে, যেমন আপনি রোহিঙ্গা বিষয়টা বললেন, রোহিঙ্গার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নিজেরা কিছু স্যাংশনস দিয়েছে, তার ফলে নিশ্চয়ই মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা একটা বড় আন্দোলন গড়ে তুলছে না, সারা পৃথিবীব্যাপী একটা জনমত গড়ে তুলতে খুব একটা সাহায্য করছে না। এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব নিত বা সবার সাথে মিলে কাজ করত, তাহলে এই জিনিসটা যে বড় রকমের একটা প্রভাব পড়তে পারতো, সেটা হচ্ছে না। আমাদের এখানে একমাত্র আমরা দেখতে পাচ্ছি, আমার সাথে অনেকে একমত হন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্তত চীন পরিষ্কারভাবে চেষ্টা করছে। জি, তার চেষ্টা সফল না হলেও সে চেষ্টা করছে, অন্য কেউ কিন্তু চেষ্টাও করছে না। কিন্তু চীনকেও একটু এগিয়ে আসতে হবে, যে অন্যদের সাথে মিলে করা। চীন একলা করলে যে আস্থার গ্যাপটা থেকে যায়, অনেকেই হয়তো আস্থা স্থাপন করতে পারেন না, রোহিঙ্গারা পর্যন্ত আস্থা স্থাপন করতে পারে না। তো সেই আস্থার যে একটা গ্যাপ রয়ে গেছে, ট্রাস্ট ডেফিসিট, সেটা দূর করতে হলে বড় বড় দেশ, বড় বড় শক্তি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাসমূহ একজোট হয়ে কাজ করা খুব প্রয়োজন। সেই বিষয়টা আমি মনে করি যে যদি হোয়াইট হাউসে কোনো পরিবর্তন আসে, যেটা আমরা আশা করছি, সেরকম কিছু হলে হয়তো সেই দিকে আমরা এগোনোর চেষ্টা করতে পারি এবং কিছুটা হলেও সফল হতে পারি। আর জি, আমি বাণিজ্যের কথা এই ফাঁকে বলছিলেন নাসরিন আহমেদের কাছে শুনতে চাই। নাসরিন আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? যদি শুনতে পান তাহলে আমি প্রশ্নটি করতে চাই। নাসরিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, এই মুহূর্তে আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে আপনি কেমন দেখলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা, আপনি কেমন দেখলেন এবং কি কারণে আসলে ট্রাম্প হারের পথে? আপনার বিশ্লেষণে যদি ছোট্ট করে বলেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যেবার 2020 ইলেকশনটা হলো, এটা ভেরি মাচ চান্স। স্পেশালি আমরা সবাই আশা করেছিলাম যে নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে হয়তো আমরা একটা রেজাল্ট পাবো, এবং প্রথম থেকে দেখা যাচ্ছিল যে বাইডেন এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে মিডল অফ দ্য নাইট মনে হলো যে ট্রাম্প ইজ ইন দ্য গুড পজিশন, কিন্তু পরের দিন সকালবেলা যখন আমরা আবার দেখলাম যে না, বাইডেন অন্যান্য স্টেটে এগিয়ে আছে। তো ইলেকশনটা এত টেন্স হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে একাডেমিক পোলগুলো দেখেছি বা মিডিয়া পলে, কখনো কিন্তু বাইডেন 71% ভোটে এগিয়ে ছিলেন, কিন্তু ইলেকশন রেজাল্টে দেখা যাচ্ছে দে আর নেক টু নেক ইন সাম স্টেট, যেটাকে আমরা বলি ব্যাটল গ্রাউন্ড স্টেট, স্পেশালি নেভাদা, উইসকনসিন, অ্যারিজোনা। আর মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইন হচ্ছে যে 1% এর মধ্যে যদি ক্যান্ডিডেট ডিফারেন্স থাকে, দে ক্যান গো টু দ্য কোর্ট ফর রিকাউন্ট। So Trump actually, those states are basically ট্রাম্প মনে করছেন তার স্টেট এবং তার পাওয়া উচিত ছিল। প্রথম থেকে কিন্তু যে মেইলিং ব্যালটের বিপক্ষে ছিলেন। আর যদি কোর্টে যায় তাহলে ঘটনাটা যেটা হবে, 2004 ইলেকশনে দেখেছিলাম প্রেসিডেন্ট বুশের সময় লাস্ট ইলেকশন, অ্যাকচুয়ালি ইট টেকস 1 month টু টেক দ্য ডিসিশন টু দ্য কোর্ট, বিভিন্ন আর এই কোর্টে যখন যায়, এই মেইলিং ব্যালট গুলা কিন্তু সূক্ষ্ম কারণে অনেকগুলো ব্যালট রিজেক্ট হতে পারে। যদি বড় ধরনের কোনো রিজেকশন না হয়, তাহলে আমার মনে হয় যে বাইডেন উইল বি দ্য প্রেসিডেন্ট। আর আমার কখনোই মনে হয় না, যদিও 6 জন জাজ আছেন অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার রিপাবলিকান 6 জাজ, কিন্তু আই ডোন্ট থিংক সো দ্যাট জাজেস উইল বি বায়াসড বাই দ্য পলিটিক্যাল পার্টি অর দ্য ট্রাম্প। I don't believe it. America is a Democrat country and I believe that we'll get a good মানে decision from the court. আপনি এখন পর্যন্ত বাইডেনের পাল্লায় ভারী দেখছেন। এখন আমরা দেখছিলাম যে এক ধরনের বিক্ষোভ দেখছিলাম আমরা যুক্তরাষ্ট্র জুড়ে। মানে এই ধরনের তো অভিজ্ঞতা তো সামনে আসে না খুব একটা, এরকম ভাবমূর্তি তো সবসময় পাওয়া যায় না বা দেখিও নি আমরা। সেক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কি? মানে বিভক্তিটা কি কোন পর্যায়ে গেছে যার কারণে এরকম মানে বিক্ষোভ সামনে আসছে?
আসলে আপনি যদি দেখেন ইলেকশনের আগে আগে এবার ইলেকশনে কিন্তু একটা বিরাট এজেন্ডা ছিল। লাস্ট ইলেকশন গুলোতে আমরা কি দেখেছি যে অল দ্য ক্যান্ডিডেটস আর টকিং অ্যাবাউট দ্য পররাষ্ট্রনীতি, টেরোরিজম, দ্য রেজিম। এবার কিন্তু ইলেকশনে এই কথাগুলো ছিল না। এবার ইলেকশনে দুজনেই এজেন্ডা ছিল প্যান্ডেমিক ম্যানেজমেন্ট, মানে কোভিড-19 ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমি। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল হোয়াইট সুপ্রিমেসি অ্যান্ড বিএলএম মুভমেন্ট। তো আমেরিকাতে যে ইলেকশনের আগেও একটা যে বিএলএম মুভমেন্ট হয়েছে, there is lot of looting and all those things. We never experienced those kind of situation in America actually. And ইলেকশনের আগের দিন থেকেই একটা সহিংসতা আশা করা যাচ্ছিল, স্পেশালি সাউথ স্টেট গুলোতে দেখা গেছে লট অফ গান সোল্ড আউট, ইউ নো। তো এই ধরনের একটা ভায়োলেন্স দুই পক্ষই বলছিল। এখন কারা, দে আর নট, আই ডোন্ট থিঙ্ক সো, লাইক ইউ নো এটা কোনো পলিটিক্যাল পার্টি, there is some looters, there is some people that, এই যে আমেরিকাতে যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে কোন পার্টি যাচ্ছে, এখানেও কিন্তু কিছু কিছু সন্ত্রাসী দল, এটা মানে এটা এখন আমেরিকার ইন্টারনাল প্রবলেম, ইউ নো। আর আমি ম্যানহাটনে কাজ করি, ম্যানহাটনে এই মুহূর্তে অনেকগুলো দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে আছে যে কার্ডবোর্ড দিয়ে। তো সহিংসতা আমরা আশা করছি, কিন্তু যদি কোর্টে যায়, টু বি অনেস্ট উইথ ইউ, ইলেকশন কিন্তু 1 মাসের মধ্যে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নাই। There is 4 states. 4 স্টেটের রেজাল্ট আসতে, কোর্টের ডিসিশন দিতে, সুপ্রিম কোর্ট বা ফেডারেল কোর্টে গেলে, ইট উইল টেক 1 month or more than 1 month. আর এই সময়টাতে উই আর রিয়েলি ভেরি টেন্সড অ্যান্ড রিয়েলি আমেরিকাতে এই ধরনের যে সহিংসতা আমরা in last 25 years I'm living in this country, I never seen that. জি, This is very panic situation, very scary situation. অসংখ্য ধন্যবাদ নাসিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমার কাছে স্পষ্ট। তারেক শামসুর রহমান, দেখছেন তারা এক ধরনের টেন্সড মুভমেন্টের মধ্যে আছেন। যদি তিনি বলছেন যে শেষ মতো যদি আদালতও গড়ায় বিষয়টা, তাহলে এটা 1 মাসের মতো বেশি সময় চলে যেতে পারে। যাই হোক, আমরা এই প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করেছি একটু আগেই, কিন্তু আমার মানে শেষ করতে হবে তো অনুষ্ঠান, শেষের দিকে এসে আমরা এটাই জানার চেষ্টা করছি যে আসলে যে আসুক না কেন, তাদের সাথে আমাদের সমস্যা বা আমাদের মানে চিন্তাভাবনা এবং আমাদের কাজকর্মের ক্ষেত্রে আমরা কী ধরনের দ্বিপাক্ষিক রাইট ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। ফেলবে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কি? হ্যাঁ জি শামসু, আমরা শুনতে পাচ্ছি। আমার দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দ্বিপাক্ষিক সম্পর্কে জি জি যুক্তরাষ্ট্রের সাথে অনেক গভীরে, এবং এক্ষেত্রে হোয়াইট হাউসে যিনি আসেন না কেন, আমাদের কিছু কিছু স্পেসিফিক কিছু স্বার্থ আছে। যেমন আমি জেএসপির কথাটা বলতে পারি। তৈরি পোশাক ক্ষেত্রে আমরা যে জেএসপি সুবিধাটা পাওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। এটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আসছি, এবং আমার বন্ধু অ্যাম্বাসেডর ফয়েজ আমাকে বললেন যে আমরা অনেকগুলো ডায়ালগ ওপেন করেছি, সেই ডায়ালগের মধ্যে আমরা এই প্রশ্নগুলো বারে বারে আসছে। আমাদের প্রায়োরিটি হবে এখন নতুন প্রশাসনের কাছে, যিনি হোক আসেন না কেন, যে আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য আমাদের জিএসপি সুবিধা দেওয়া হোক। আমরা নিয়ে এটা আমাদের অবস্থানটা শক্তিশালী করতে পারি, এটা নাম্বার 1। নাম্বার 2 হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটা মেসেজ আমাদের কাছে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা মেসেজ আমাদের কাছে দিয়েছে। সেটি হচ্ছে যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের যে নীতি, সেই নীতির সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করা। অর্থাৎ এখানে এক ধরনের কোট আনকোট সামরিক জোটে বাংলাদেশকে সম্পৃক্ত করার এক ধরনের মেসেজ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে দিচ্ছে। আমরা পত্রপত্রিকা থেকে সেটা অনেকটাই জানতে পেরেছি, এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন রাষ্ট্রপতি তারেক শামসুর রহমান, আপনার সংযোগটিতে আমরা কিছুটা সমস্যা অনুভব করছি, তবে আপনি যে দুটি প্রায়োরিটির কথা বলছেন সে দুটি মোটামুটি আমরা স্পষ্ট হয়েছে। যাই হোক, নিশ্চয়ই এইসব প্রায়োরিটি নিয়ে নিশ্চয়ই সংশ্লিষ্ট মহলগুলো নিশ্চয়ই আলোচনা করবে, বিশ্লেষণ হবে। আমার বিশ্লেষণের সময়ও আজকের মতো এখানে শেষ হয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকে 24 ঘন্টায়। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।